Hello everyone, welcome to biology tutorial. আজকে আমরা পড়ব ক্লাস 10 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড হচ্ছে সেকেন্ডারি ব্রেন, অর্থাৎ ব্রেন কোনো কার্যকারিতা হারিয়ে ফেললে স্পাইনাল কর্ড তার দায়িত্ব নেয়। এখন আমাদের মাধ্যমিক কোর্সে যেটা রয়েছে যে ব্রেনের গঠন এবং স্পাইনাল কর্ডের সঙ্গে যে রিলেশন, সেই রিলেশনের একটা প্রিফেস, জাস্ট পরিচিতি, সেই পরিচিতিটার বিষয়ে বুঝতে হয়, আমাদের স্টাডির মধ্যে আছে। স্পাইনাল কর্ডটা হচ্ছে একটা সুষুম্নাকাণ্ডের প্রস্থচ্ছেদ। এই সুষুম্নাকাণ্ড নিউরাল ক্যাভিটি দিয়ে বিস্তৃত হয় এবং আমাদের মেরুদণ্ডের যে নিউরাল ক্যাভিটি রয়েছে সেই দিক দিয়ে সুষুম্নাকাণ্ডটা বিস্তৃত এবং সারা দেহের মধ্যে একটা নার্ভ প্লেক্সাস তৈরি করে। এই নার্ভের প্লেক্সাস প্রায় 31 জোড়া নার্ভ নিয়ে তৈরি হয়। ব্রেনের মধ্যে যেমন 12 জোড়া করোটিয় স্নায়ু আছে, তেমনি আমাদের সুষুম্নাকাণ্ডের মধ্যে 31 জোড়া নার্ভাস সিস্টেম রয়েছে, যারা পুরো শরীরের মধ্যে একটা প্লেক্সাস বা নার্ভের জাল তৈরি করেছে। এই জাল থেকে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে গ্রাহক রিসেপ্টর, একটা ইফেক্টর, দুটো অংশ। অর্থাৎ রিসেপ্টর দিয়ে পরিবেশের সংজ্ঞা গ্রহণ করে, সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে চলে আসে। মানে স্পাইনাল কর্ডের ভেতরে রয়েছে তোমার ধূসর বস্তু, আর বাইরের দিকে রয়েছে শ্বেত বস্তু। ঠিক ব্রেনের উল্টো, ব্রেনের ভেতরে যেমন শ্বেত বস্তু রয়েছে, বাইরের দিকে ধূসর বস্তু, স্পাইনাল কর্ডের ক্ষেত্রে দেখব উল্টোটা। অর্থাৎ স্পাইনাল কর্ডের ভেতরে রয়েছে ধূসর বস্তু, বাইরে রয়েছে শ্বেত বস্তু। এই যে আবরণের আচ্ছাদন, তার মধ্যে নার্ভাস সিস্টেম বিস্তৃত। অর্থাৎ ইফেক্টর রিসেপ্টর থেকে সংজ্ঞাবহ স্নায়ু এসে তার ধূসর বস্তুর মধ্যে সংজ্ঞা প্রেরণ করে, সেখান থেকে আবার আজ্ঞাবহ বা চেস্টীয় স্নায়ু ওটা গ্রহণ করে ইফেক্টরের মধ্যে নিয়ে আসে। এই যে ইফেক্টর এবং রিসেপ্টরের যে সমন্বয়, সেই সমন্বয়ে আমাদের স্পাইনাল কর্ড কাজ করে এবং এই কাজটা এমনভাবে করে যাতে প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। প্রতিবর্তক ক্রিয়ার মধ্যে কি আছে? একটা রিসেপ্টর আছে, সংজ্ঞাবহ স্নায়ু আছে, ধূসর বস্তু রয়েছে এবং চেস্টীয় স্নায়ু, আজ্ঞাবহ স্নায়ু রয়েছে, আর ইফেক্টর রয়েছে। এই পার্টগুলো আমাদের তোমার যে রিফ্লেক্স আর্ক রয়েছে, রিফ্লেক্স আর্ক বা রিফ্লেক্স পথ, তার মধ্যে বিস্তৃত। এটা লাগে। সেক্ষেত্রে একটা ব্যাপারটা বুঝতে হবে যে ইফেক্টরের ক্ষেত্রে আমাদের রিসেপ্টর নেওয়া এবং ইফেক্টরের কার্যকারিতা সমন্বিত হয়। আমরা আরেকটা জিনিস দেখব, নিউরোশিল গহ্বরের ভেতর দিয়ে স্নায়ু বিস্তৃত এবং এই বিস্তৃত স্নায়ুটা নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে একটা বিশেষভাবে ইফেক্ট দেখা যায়। আরেকটা জিনিস যে স্পাইনাল কর্ডের যে সহজাত প্রতিবর্তক ক্রিয়া এবং অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়া, এই দুটো ভাব রয়েছে, একটা সহজাত, একটা অভ্যাসগত। সহজাত প্রতিবর্তক ক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে তার রিফ্লেক্স অ্যাকশন, অর্থাৎ প্রতিবর্তক ক্রিয়ার যে প্রতিবর্তক পথ রয়েছে, সেই পথে যেগুলো খুব স্বাভাবিকভাবে হয়ে থাকে, যেমন চোখের পাতা বারবার আন্দোলিত হচ্ছে, বন্ধ হচ্ছে, খুলে যাচ্ছে। আবার আমাদের লালারস, কোনো খাবার দেখলে লালা নিঃসৃত হয়, আবার খাবারের কোনো গন্ধ পেলে তার প্রতিক্রিয়া জানায়। আবার দেখা যায় যে পরিবেশগতভাবে যে সমস্ত উত্তেজক, অর্থাৎ আলো, তাপমাত্রা এবং বিভিন্ন ধরনের যে উত্তেজকগুলো রয়েছে, সেগুলো সহজাত প্রতিবর্তক ক্রিয়া দেখা যায়। আমরা যদি কোথাও সাঁতার কাটি, তাহলে দেখব, বা কোনো দড়ির উপর জিমনেশিয়াম দেখায়, তাহলে দেখব যে আমাদের এই ধরনের কাজগুলো অভ্যাসের ফলে হয়। আমরা ভোরবেলায় উঠছি, হয়তো 4টে উঠছি, 4টে দীর্ঘদিন ধরে উঠলে আস্তে আস্তে আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড জেগে ওঠে। তখন আমাদের ঘড়ির প্রয়োজন হয়, অ্যালার্ম দেওয়ার কোনো প্রয়োজন হয় না।
অটোমেটিক্যালি আমরা সময় মানে পড়াশোনা করতে পারি, উঠতে পারি। এই ধরনের প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে প্রতিবর্ত ক্রিয়ার দুটো ভাগ, একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া, একটা অভ্যাসগত প্রতিবর্ত। আমাদের কোর্সের মধ্যে প্যাভলভ রাশিয়ান সায়েন্টিস্ট, তিনি একটা পরীক্ষা করেছিলেন। পরীক্ষাটা কিরকম, যে একটা কুকুরকে ঘন্টার সঙ্গে তার টাইমিং ঠিক করতেন, একটা বেল বাজাতেন, কুকুরের খাবার দেওয়ার সময় বেলটা বাজাতেন, ঠিক খাবার দেওয়ার সময় বেলটা। একটা সময় দেখা গেল যে শুধু বেল বাজালেই তার লালা নিঃসরণ হচ্ছে, এবং এই যে খাবারের প্রতি তার যে আকর্ষণ, এটা কিন্তু তার সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে। একটা সময় দেখা যাবে যে ওটি যখন অভ্যাসে পরিণত হচ্ছে, তখন দেখা যাচ্ছে একটা সময় সে শুধুমাত্র বেল বাজালে লালা নিঃসরণ হচ্ছে, খাবার আসছে দেরি করে কিন্তু লালা নিঃসরণ হচ্ছে। আরেকটু দেরি করে আসলে তার টাইমিংটা যদি এরকম করা যায় যে খাবারের সঙ্গে ব্রেনের তার মস্তিষ্কের যে সুষুম্নাকাণ্ডের যে সমন্বয়, সেক্ষেত্রে মানে তার রিং বা বেল বাজানোর সাথে সাথে তার একটা লালা নিঃসরণ হচ্ছে। এবং লালা নিঃসরণের যে অভ্যাসটা ডক্টর প্যাভলভ করেছিলেন, এবং এই ধরনের অভ্যাস করার ফলে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে সহজাত প্রতিবর্ত ক্রিয়া ধীরে ধীরে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ায় রূপান্তরিত হচ্ছে। এই অভ্যাসটা এমন একটা জায়গায় যাচ্ছে যাতে মস্তিষ্ক সবসময়, সুষুম্নাকাণ্ড সবসময় রেসপন্স করছে। এই ধরনের বিষয়টা আমাদের ক্লাস 10-এর পাঠ্যসূচিতে আছে। আরেকটা জিনিস, যে প্রতিবর্ত ক্রিয়া স্বাভাবিকভাবে পরিবেশের যে সমন্বয় করা এবং সেটাকে রিফ্লেক্স করা, তাকে ঠিকমতো গঠনগত দিক দিয়ে রেসপন্স করা, এই ব্যাপারটা আমাদের কোর্সের মধ্যে রয়েছে। আমাদের ক্লাস 10-এর এই ধরনের পাঠ্যসূচির মধ্যে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, মস্তিষ্কের সঙ্গে সুষুম্নাকাণ্ডের সমন্বয়, মস্তিষ্কের পার্টগুলো আমরা কতদিন পড়েছি। আজকেও আমরা দেখব যে পার্টের মধ্যে মস্তিষ্কের যে 3টে পার্ট রয়েছে, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, তাদের বিভিন্ন অঙ্গ সমন্বয় রয়েছে। অঙ্গতন্ত্রগুলো সম্পর্কে একটা আইডিয়া তৈরি করা, আর তার সঙ্গে রয়েছে কি এই সুষুম্নাকাণ্ডের যোগ, এবং সুষুম্নাকাণ্ডের যোগের সঙ্গে সুষুম্নাকাণ্ডের কাজ এবং প্রতিবর্ত ক্রিয়ার একটা বিষয় রয়েছে, যেটা আমাদের কোর্সে ক্লাস 10-এর মধ্যে জাস্ট পরিচিতি হিসেবে একটা বিষয় আছে। ধূসর বস্তু, একটা মস্তিষ্ক কেন উন্নত? সাধারণভাবে বিজ্ঞানীরা দেখছেন যে যদি তোমার মস্তিষ্কের গঠনতন্ত্রের মধ্যে শ্বেত বস্তুটা ভেতরে থাকে, শ্বেত বস্তু, আর ধূসর বস্তু বাইরে থাকে, তাহলে কিন্তু মস্তিষ্কের আইকিউ লেভেলটা বাড়ে, অনেক বেশি হয়ে যায়। সুষুম্নাকাণ্ডের ঠিক উল্টো। সুষুম্নাকাণ্ডের ক্ষেত্রে আমরা দেখব যে ধূসর বস্তু ভেতরে আছে, বাইরের দিকে হচ্ছে শ্বেত বস্তু, অর্থাৎ ধূসর বস্তুর কার্যকারিতা শ্বেত বস্তু চাইতে অনেক কম। কারণ একটা নিউরনের প্রবর্ধিত অংশ যেগুলো রয়েছে তোমার বিভিন্ন ধরনের যে উদ্বর্ধক অংশ, প্রবর্ধক অংশ, যেমন ডেনড্রন, অ্যাকশন, এগুলো দিয়ে ধূসর বস্তু তৈরি হয়। আর সাইট্রন এবং সাইট্রনের সঙ্গে আনুষঙ্গিক যে কোষদেহ রয়েছে, সেখান থেকে তৈরি হয় শ্বেত বস্তু। কোষদেহের মধ্যে নিজল দানা আছে, এবং নিজল দানার সমন্বয়, তার কার্যকারিতা অত্যন্ত অ্যাক্টিভ। শ্বেত বস্তু এই জন্যই বেশি পরিমাণে কার্যকরী হয়ে থাকে। ধন্যবাদ। তোমরা আমার ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো এবং প্রয়োজনে